আজ 12ই মার্চ বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। এবার হুমায়ুনের স্ত্রীকে ডেকে পাঠানো হলো থানায়। জলা জমি বুঝিয়ে নির্মাণের অভিযোগ আসতেই পদক্ষেপ পুলিশের। সুন্দরবনে ভরাডুবি হবে তৃণমূলের। সাগরকান্তে বিস্ফোরক শুভেন্দু। পুলিশ কর্তার বিরুদ্ধে 100 কোটির তোপ। ঘাসফুলের শক্ত ঘাটিতে হাওয়া বদল। আস্ত একটা গোটা পাড়া তৃণমূল ছেড়ে বিজেপিতে। আমি তৃণমূল করে ভুল করেছিলাম। বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। কি এমন হলো? পরিকল্পনাই নেই কেন্দ্রের। গ্যাস ইস্যুতে বৃহস্পতিবার জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। করতে পারেন মিছিলও। বাড়ি ফিরে বউদের গাইনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ পরিযায়ী শ্রমিকদের। তৃণমূলের পোস্ট করা বিজেপি নেতার ভিডিও ঘিরে বিতর্ক। 28 দিনের রিচার্জ স্ক্যাম। মেয়াদ শেষ হলেও ইনকামিং কল বন্ধ করা অনৈতিক। সংসদে সরব রাঘব চাড্ডা। বাংলার জন্য অনেক কাজ করা আছে। আমার দ্বিতীয় ঘর। কলকাতা ছাড়ার আগে বড় বার্তা আনন্দ বোসের। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। বিস্ফোরক শ্রমিক। বিধানসভা ভোটে কি বহরমপুরের প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী? পুরনো কার্যালয়ে হঠাৎ ভিড় বাড়তেই তুঙ্গে জল্পনা। 2 বছর আগে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন সেই বিজেপি নেতাকে দেখতেই হাসপাতালে তৃণমূল বিধায়ক। চুচুড়ায় শুরু তরজা। কাঁধে নাগল 225 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিজেপি অফিসে টিকিট প্রার্থী। বললেন নির্বাচনে জিতে রাজ্যের কৃষিমন্ত্রী হতে চায়। ছেলে ধরা সন্দেহে মহিলাকে পাকড়াও নবদ্বীপে। পুলিশের হাতে তুলে দিল বাসিন্দারা। কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার ভবিষ্যৎ আরো অন্ধকারে। কি এমন হলো আদালতে? সাঁতরাগাছি থেকে খড়গপুরের নয়া লাইন। ব্যাপক উন্নয়নের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলে। এবার সময় মেনে চলবে ট্রেন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের শক্তিপুর ব্লকের সোমপুকুরিয়া মৌচার একটি জমি নিয়ে বিতর্ককে কেন্দ্র করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে থানায় তলব করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযোগ সরকারি নিয়ম অগ্রাহ্য করে এবং জমির চরিত্র পরিবর্তন না করে নালা বুঝিয়ে সেখানে ভবন নির্মাণ করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে শক্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে নোটিশ পাঠানো হয়েছে মীরাকে। সরকারি নথি অনুযায়ী জমিটি প্রথমে নদী পথের নালা হিসেবে উল্লেখিত ছিল। 2003 সালে স্থানীয় এক পরিবারের কাছ থেকে এই জমিটি কেনে হুমায়ুনের পরিবার এবং 2004 সাল থেকে সেখানে নির্মাণ কাজ শুরু হয়। পরে 2010 সালে একটি 3তলা বাড়ি তৈরি হয়। ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ সরকারি নিয়ম না মেনে জলা জমি বুঝিয়ে ভবনটি তৈরি করা হয়েছে। প্রশাসন আগে 7 দিনের মধ্যে জবাব দিতে বললেও তা সন্তোষজনক না হয় 5ই মার্চ জেলা প্রশাসনের তরফে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ভূমি ও ভূমি সংস্কার আইনের 4D ধারায় অভিযোগ আনা হয়েছে এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 35/3 ধারায় মীরা সুলতানাকে নোটিশ পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। সুন্দরবনে ভরাডুবি হবে তৃণমূলের। সাগরকান্তে বিস্ফোরক শুভেন্দু। পুলিশি কর্তার বিরুদ্ধে 100 কোটির তোপ। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকায় আসন্ন নির্বাচন ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাগরে আয়োজিত এক জনসভা থেকে তিনি দাবি করেন এবারের নির্বাচনে সুন্দরবনের একাধিক আসনে ভরাডুবি হবে তৃণমূলের। তার মতে দীর্ঘদিনের সন্ত্রাস ও চাপের রাজনীতির বিরুদ্ধে এবার মানুষ ভোটের মাধ্যমে জবাব দিতে প্রস্তুত। সম্প্রতি গঙ্গাসাগরে এক বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আয়োজিত সভা থেকেই রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে দিয়ে তার ঊর্ধ্বতনরা অন্তত 100 কোটি টাকা তুলিয়েছে। তার দাবি পুলিশের একাংশকে ব্যবহার করে শাসক দল তোলাবাজি সিন্ডিকেট চালাচ্ছে। এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যেসব পুলিশ আধিকারিক বিরোধী কর্মীদের উপর অত্যাচার করছেন বা বেআইনিভাবে টাকা তুলছেন তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি নেতা গুলি করার ঘটনার প্রসঙ্গেও তিনি অভিযোগ করেন পুলিশ প্রকৃত দোষীদের আড়াল করে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে। সুন্দরবনের রাজনৈতিক হিংসা ও পুলিশের ভূমিকা নিয়ে শুভেন্দুর এই মন্তব্য এখন রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আমি তৃণমূল করে ভুল করেছিলাম। বিজেপির পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। কি এমন হলো? বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তমলুকের হরিদাসপুরের বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। এই সভায় উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, উত্তরপ্রদেশ থেকে আসা মন্ত্রী জেপিএস রাঠোর, এর পাশাপাশি প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও উপস্থিত ছিলেন। শিশির অধিকারী বলেন তিনি তৃণমূল দলে থাকাটা ভুল করেছিলেন এবং সেজন্য সকলের কাছে ক্ষমা চান। এরপর তিনি বলেন মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ক্ষমতা আছে তা তিনি দেখবেন। তার দাবি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা হয়েছিল। তিনি আরো বলেন একসময় কোলাঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছিলেন, তখন তিনি তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। শিশিরের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম বা কাঁথি কোনোটাই চিনতেন না।
পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেখানেই হারবেন। এদিকে পরিবর্তন সংকল্প যাত্রা ঘিরে ভোটের অঙ্ক কষা শুরু হয়েছে। বিজেপির দাবি, এই যাত্রা রাজ্যে অভাবনীয় সাড়া ফেলেছে এবং বুথ স্তরের নেতা কর্মীরাও উজ্জীবিত হয়েছে। তাদের মতে এর সুফল ভোট বাক্সে পাওয়া যাবে। অন্যদিকে তৃণমূলের দাবি, শুরুতে মনে হয়েছিল এই কর্মসূচি বিজেপির পক্ষ থেকে ভোটের হাওয়া তুলতে পারে, কিন্তু বাস্তবে পরিবর্তন যাত্রা কোথাও তেমন সাড়া ফেলতে পারেনি। ঘাসফুলের শক্ত ঘাটিতে হাওয়া বদল, আস্ত একটা গোটা পাড়া তৃণমূল ছেড়ে বিজেপিতে। ভোটের আবহে বাংলায় বিভিন্ন এলাকায় দলবদলের ঘটনা বাড়ছে। এর মধ্যেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ঘটনা সামনে এসেছে। বিজেপির দাবি, দাসপুরের বালক রাউত এলাকায় একটি পুরো পাড়া অন্তত 20টি পরিবারের বাসিন্দা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি নেতা তপন মাইতির হাত ধরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়। বিজেপির মতে আগে তারা তৃণমূলের সমর্থক ছিলেন এবং এবার বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছেন। যদিও এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দাসপুরের ব্লক তৃণমূলের সভাপতি সুনীল ভৌমিকের দাবি, এলাকায় প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে এবং বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে। তার মতে ভোটের আগে এই ধরনের ঘটনা আরো দেখা যেতে পারে। গত বিধানসভা নির্বাচনে দাসপুরে তৃণমূল 51.58% ভোট পেয়েছিল, যেখানে বিজেপি পেয়েছিল 39.52%। লোকসভা নির্বাচনেও দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং তৃণমূল প্রায় 16,500 ভোটে এগিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার নির্বাচনে পরিযায়ী শ্রমিক নিকাশি ব্যবস্থা, ঘাটাল মাস্টার প্ল্যান ও আবাস যোজনার মতো বিষয়গুলি এই এলাকায় গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। পরিকল্পনায় নেই কেন্দ্রের, গ্যাস ইস্যুতে বৃহস্পতিবার জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর। করতে পারেন মিছিলও। পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের প্রভাব এবার ভারত ও বাংলার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পড়তে শুরু করেছে। রান্নার গ্যাসের যোগান কমে যাওয়া এবং দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির মধ্যে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস সরবরাহের সংকট মোকাবিলায় বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতির পর্যালোচনা করে সাধারণ মানুষের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। পাশাপাশি আগামী সপ্তাহে এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে পথে নামার ইঙ্গিত দিয়েছে শাসক দল এবং কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ মিছিলের পরিকল্পনা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনো প্রস্তুতি ছাড়াই গ্যাস বুকিং এর ক্ষেত্রে 25 দিনের নতুন নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার। ফলে মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। তিনি জানান, রান্নার গ্যাস শুধু বাড়ির রান্না নয়, অটো চালক, আইসিডিএস পরিষেবা, মধ্যাহ্ন ভোজন প্রকল্প ও ছোট খাবারের দোকানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে গ্যাস সংকট মেটানোর দাবি জানিয়েছেন তিনি। বাড়ি ফিরে বউদের গাইনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ পরিযায়ী শ্রমিকদের। তৃণমূলের পোস্ট করা বিজেপি নেতার ভিডিও ঘিরে বিতর্ক। একটি ভিডিওকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, যা সামাজিক মাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। সেই ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকেরা বাইরে কাজ করতে গেলে তাদের স্ত্রীদের দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে কটূক্তি করা হচ্ছে এবং তাদের চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। তৃণমূলের দাবি, ভিডিওতে যিনি বক্তব্য রেখেছেন তিনি নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। অভিযোগ, তিনি বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের স্ত্রীদের সম্ভ্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা হয়নি। এই ঘটনাকে ইস্যু করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি এমন মন্তব্যের মাধ্যমে মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং তাদের অপমান করা হয়। তৃণমূলের বক্তব্য, বিজেপি চায় মহিলারা তাদের সতীত্ব প্রমাণ করতে অগ্নি পরীক্ষা দিক। অন্যদিকে এই অভিযোগ নিয়ে অস্বস্তিতে বিজেপি শিবির। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, এখন এআই এর যুগে এমন ভিডিও তৈরি করা সম্ভব, তাই এটি সত্যি কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে তিনি এটাও বলেন, এই ধরনের মন্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়। যা তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ, বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে। দীক্ষা নিতে কোন হোটেলে দীক্ষা নিচ্ছে, কতক্ষণ দীক্ষা নিচ্ছে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়নও দেখাতে না হয়, কারণ পার্থের তো অভাব নেই ওই দলটার মধ্যে। বড় ভাই হিসাবে সাবধান করলাম, বাকিটা তোদের ব্যাপার, বুঝে নে। ধন্যবাদ। 28 দিনের রিচার্জ স্ক্যাম, মেয়াদ শেষ হলেও ইনকামিং কল বন্ধ করা অনৈতিক। সংসদের সরব রাঘব চাড্ডা। মোবাইল রিচার্জ ব্যবস্থা নিয়ে সংসদে সরব হয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তিনি অভিযোগ করেন, প্রিপেড গ্রাহকদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, বিশেষ করে রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলে ইনকামিং কল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে। সংসদে বিষয়টি তোলার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে তিনি জানান, রিচার্জ শেষ হয়ে আউটগোয়িং কল বন্ধ হওয়া স্বাভাবিক হলেও ইনকামিং কল বন্ধ করা অযৌক্তিক। এতে গুরুত্বপূর্ণ ওটিপি বা জরুরি বার্তাও অনেক সময় পাওয়া যায় না। তিনি আরো বলেন, বর্তমানে চালু থাকা 28 দিনের রিচার্জ প্ল্যান আসলে একটি কৌশল, যার ফলে বছরে 12 মাস থাকা সত্ত্বেও গ্রাহকদের 13 বার রিচার্জ করতে হয়। তার মতে রিচার্জের মেয়াদ ক্যালেন্ডারের মাস অনুযায়ী 30 বা 31 দিন হওয়া উচিত। বর্তমানে দেশে জিও, এয়ারটেল ও ভোডাফোনের মতো টেলিকম সংস্থাগুলি বিভিন্ন ডেটা ও কলিং পরিষেবার প্ল্যান চালু করেছে। তবে এই রিচার্জ কাঠামো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং গ্রাহকদের স্বার্থে পরিবর্তনের দাবি উঠেছে। टेलीकॉम ऑपरेटर का 28 दिन का मंथली रिचार्ज, साल में सर महीने 12 होते हैं, लेकिन 28 दिन की रिचार्ज के माध्यम से 13 टाइम्स रिचार्ज कराना पड़ता है। कैसे सर? 28 दिन
into 13 times is equal to 364 days. ये एक बड़ी क्लेवर स्ट्रैटेजी है जिसके चलते आपको फीलिंग 30 दिन की देते हैं लेकिन आपसे डीलिंग 28 दिन की करते हैं। सर दुनिया में हर जगह बिलिंग साइकिल कैलेंडर मंथ के हिसाब से होती है 30 या 31 दिन। आपको मंथली सैलरी, लैंडलॉर्ड का रेंट, बैंक की ईएमआई, बिजली पानी गैस का बिल, तमाम चीजें 30 या 31 दिन के महीने के हिसाब से होती हैं। लेकिन ये मोबाइल ऑपरेटर, टेलीकॉम ऑपरेटर 28 दिन के महीने के हिसाब से आपको रिचार्ज प्लान बेचते हैं ताकि साल में एक अतिरिक्त रिचार्ज आपको मिल जाए। বাংলার জন্য অনেক কাজ করার আছে। আমার দ্বিতীয় ঘর। কলকাতা ছাড়ার আগে বড় বার্তা আনন্দ বোসের। মেয়াদ শেষের আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। দিল্লিতে থাকাকালীন তিনি রাষ্ট্রপতি ভবনে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সূত্রের খবর। আপাতত পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধানের অস্থায়ী দায়িত্ব সামলাবেন তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। ইস্তফার পর রাজভবনের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন সদ্য প্রাক্তন রাজ্যপাল। সেখানে তিনি রাজ্যের মানুষের সমর্থন, স্নেহ ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, তার দায়িত্বের মেয়াদ শেষ হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে তার সম্পর্ক শেষ নয় এবং পশ্চিমবঙ্গ আমার দ্বিতীয় ঘর। এর সঙ্গে তিনি অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকতে চান। প্রায় 3 বছর 4 মাস রাজ্যপালের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বোস বলেন, এই সময় তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। গ্রাম থেকে শহর সর্বত্র মানুষের স্নেহ পেয়েছেন বলেও জানান তিনি। চিঠির শেষে রাজ্যের উন্নতি, সমৃদ্ধি ও রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন সিভি আনন্দ বোস। হুমায়ুনি তৃণমূল, তৃণমূলী হুমায়ুন, বিস্ফোরক শ্রমিক, ফাঁস শাসক দলের গোপন প্ল্যান বি। মার্চের তপ্ত দুপুরে বঙ্গ রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বুধবার তিনি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। শ্রমিকের দাবি, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আসলে শাসক দলের একটি সুপরিকল্পিত প্ল্যান বি। তার কথায়, হুমায়ুন কবির তৃণমূলের থেকে আলাদা কিছু নন। হুমায়ুনি তৃণমূল আর তৃণমূলী হুমায়ুন। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর। গঙ্গাসাগরের সাম্প্রতিক শুটআউট কাণ্ড নিয়েও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তার অভিযোগ, বর্তমানে রাজ্যে আইনের কোনো শাসন নেই এবং সমাজ বিরোধীদের বারবারন্ত ঘটছে। পাশাপাশি জ্ঞানেশ কুমার রাজ্য সফরে আসতেই মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ তুলে নেওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, পরাজয় নিশ্চিত বুঝেই ধর্ণা মঞ্চ তুলে নেওয়া হয়েছে। ভোটের আগে এসআইআর নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, এসআইআর ছাড়া স্বচ্ছ ভোটার করা সম্ভব নয়। একই সঙ্গে তার দাবি, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হুমায়ুন কবিরের রাজনৈতিক কার্যকলাপ আসলে তৃণমূলেরই গোপন প্ল্যান বি, যা সংখ্যালঘু ভোট ব্যাংক ধরে রাখতে পরিচালিত হচ্ছে। বিধানসভা ভোটে কি বহরমপুরের প্রার্থী হচ্ছেন অধীর চৌধুরী? পুরনো কার্যালয়ে হঠাৎ ভিড় বাড়তেই তুঙ্গে জল্পনা। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে অপ্রত্যাশিত হারের পর অধীর রঞ্জন চৌধুরী কিছুদিন রাজনীতি থেকে দূরে ছিলেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতির পদও খোয়ান। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বুধবার বহরমপুরের গোড়া বাজারে তার পুরনো কার্যালয়ে আকস্মিক উপস্থিতি ঘিরে জেলা জুড়ে নতুন জল্পনা শুরু হয়েছে। সাংসদ থাকাকালীন এই গোড়া বাজারের বাড়িটিই ছিল তার প্রধান রাজনৈতিক কেন্দ্র, যা লোকসভা ভোটের ফলের পর কার্যত শুনশান হয়ে পড়েছিল। কিন্তু এদিন সেখানে সাংবাদিক বৈঠক করতে গেলে অনুগামীদের উপচে পড়া ভিড় দেখা যায়। প্রার্থী হওয়ার প্রসঙ্গে অধীর চৌধুরী স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি বলেন, নির্বাচনের লড়াইয়ের বিষয়ে ব্যক্তিগতভাবে এখনো সিদ্ধান্ত নেননি। সবটাই নির্ভর করছে হাই কমান্ডের ওপর। রাজনৈতিক মহলের মতে বাংলায় কংগ্রেস এবার একলা চলার যে ডাক দিয়েছে, তাতে অধীরের মতো হেভি ওয়েট নেতার লড়াই করা দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি বহরমপুর শহর থেকে প্রার্থী হলে মুর্শিদাবাদ সহ সংলগ্ন জেলাগুলিতেও কংগ্রেস কর্মীদের উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন নজর থাকবে হাই কমান্ডের সিদ্ধান্তের দিকে। 2 বছর আগে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন সেই বিজেপি নেতাকে দেখতেই হাসপাতালে গেলেন তৃণমূল বিধায়ক। চুঁচুড়ায় শুরু তরজা। ভোটের আগে চুঁচুড়ার রাজনৈতিক সৌজন্যকে ঘিরে নতুন হয়েছে বিতর্ক। মগরা ব্লকের কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বাচ্চু বিশ্বাস অসুস্থ হয়ে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থার খবর পেয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার হঠাৎই হাসপাতালে গিয়ে তাকে দেখেন এবং পরিবারের সঙ্গেও কথা বলেন। বিধায়ক জানান, বাচ্চু বিশ্বাস তার বিধানসভা এলাকার বাসিন্দা। মানবিক কারণেই তিনি হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তবে বিজেপির অভিযোগ, সৌজন্যের আড়ালে রাজনীতি করছেন তৃণমূল বিধায়ক। উল্লেখ্য, বছর 2 আগে চুঁচুড়ার খাদিনার মোড়ে বিজেপির একটি মিছিলে লাঠি নিয়ে কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গিয়েছিল অসিত মজুমদারকে। সেই মিছিলে উপস্থিত ছিলেন বাচ্চু বিশ্বাসও। যদিও বিধায়কের দাবি, তখন তাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল বলেই তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। এদিকে বাচ্চু বিশ্বাসের স্ত্রী দাবি করেন, তার স্বামীর অসুস্থতার পর বিজেপির কোনো নেতা খোঁজ নেননি। তবে বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, দলের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হয়েছে এবং তৃণমূল বিধায়কের হাসপাতালে যাওয়া নির্বাচনের আগে আবেগে সুরসুরি দেওয়ার চেষ্টা। কাঁধে নাগল 225 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিজেপি অফিসে টিকিট প্রার্থী বললেন, নির্বাচনে জিতে রাজ্যের কৃষি মন্ত্রী হতে চায়।
বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটির চাষী আলোক কুমার সিংহের মন্ত্রিত্বের উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে নাগল কাঁধে প্রায় 250 কিলোমিটার পথ পেরিয়ে বিজেপির বিধাননগর দপ্তরে হাজির হন। পরনে প্যান্ট শার্ট, গলায় গামছা এবং পায়ে প্লাস্টিকের চপ্পল। এই বিষয়ে তিনি দপ্তরের সামনে ঘুরে বেড়ান। তার নাগলে ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ক্ষুধার্ত ভুভুক্ষ মানুষের মুখে অন্ন তুলে দিতে কৃষি মন্ত্রী হতে চায় এবং জয় জওয়ান জয় কিষাণ। 57 বছরের আলোক জানান, তিনি 1998 সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত এবং পঞ্চায়েত নির্বাচনে দলের হয়ে কাজ করেছেন। নিজের কাজে সেই সময়ে কিছু দলীয় নথিও তিনি নিয়ে এসেছিলেন। পেশায় চাষে আলোকের দাবি, বাঁকুড়ার রুখা মাটিতে সেচের অভাবে বছরে মাত্র একবার ধান চাষ করা যায়। তাই কৃষকদের অবস্থার উন্নতির স্বপ্ন দেখেই তিনি বিধানসভা নির্বাচনে লড়তে চান এবং ভবিষ্যতে কৃষি মন্ত্রী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে সেদিন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে থাকায় তার সঙ্গে দেখা হয়নি। শেষ পর্যন্ত আলোক নিজের দাবি একটি চিঠিতে লিখে দলীয় দপ্তরে জমা দেন। ছেলেধরা সন্দেহে মহিলাকে পাকড়াও নবদ্বীপে, পুলিশের হাতে তুলে দিল বাসিন্দারা। নদিয়ার নবদ্বীপ থানার চর ব্রহ্মনগরে বুধবার সকালে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, হাতে কাপড় জামা বাঁধা একটি বস্তা নিয়ে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা মহিলার পিছু নেন এবং শেষ পর্যন্ত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মহিলাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বিভিন্ন সময় অসঙ্গতিপূর্ণ উত্তর দিতে থাকেন বলে অভিযোগ। এরপরে নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন। এদিকে জেলা জুড়ে আবারও ছেলে ধরার গুজব ছড়াতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় গণপ্রহারের ঘটনাও ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার আবেদন করা হচ্ছে, গুজবের ভিত্তিতে কাউকে মারধর না করে পুলিশকে খবর দিতে এবং আইন নিজের হাতে না নিতে। কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার ভবিষ্যৎ আরো অন্ধকার। কি এমন হলো আদালতে? বিধানসভা নির্বাচনের আগে আরজিকর মামলার নতুন মোড় তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আর এই মামলার শুনানি করবে না। ফলে মামলাটি অন্য বেঞ্চে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আদালতে জানানো হয়, তৎকালীন প্রধান বিচারপতির নির্দেশে মামলাটি এই বেঞ্চে এসেছিল, কারণ তখন এই বেঞ্চ ফৌজদারি সংক্রান্ত আবেদন শুনত। কিন্তু বর্তমানে তারা আর ফৌজদারি মামলা শুনছে না। তাই এই মামলার শুনানি চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানায় বেঞ্চ। বিষয়টি প্রধান বিচারপতির কাছেও জানানো হয়েছে। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে আরজিকর নির্যাতিতার মা বাবা তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফের আদালতের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, ঘটনার পূর্ণ সত্য এখনো সামনে আসেনি এবং অপরাধে একাধিক ব্যক্তির নাম জড়িত থাকতে পারে। ডিএনএ রিপোর্টেও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত রয়েছে বলে দাবি তাদের। সাঁতরাগাছি থেকে খড়গপুর নয়া লাইন, ব্যাপক উন্নয়নের ঘোষণা দক্ষিণ পূর্ব রেলে। এবার সময়ে কি চলবে ট্রেন? দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছি থেকে খড়গপুর পর্যন্ত নতুন চতুর্থ রেল লাইন তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বর্তমানে এই রুটে 3টি লাইন রয়েছে, তার সঙ্গে আরও একটি লাইন যোগ করা হবে। 111 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় 2905 কোটি টাকা এবং কাজ শেষ করতে সময় লাগবে প্রায় 5 বছর। নতুন লাইন তৈরি হলে ট্রেন চলাচলের গতি বাড়বে, লোকাল ট্রেনের দেরি কমবে এবং কলকাতা থেকে মুম্বাই ও চেন্নাইয়ের সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে। পাশাপাশি হলদিয়া ও কলকাতা বন্দরের মধ্যে পণ্য পরিবহনও সহজ হবে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।